হলো যে বাজেট হলেই আমাদের দেশের একটা প্রবণতা আছে যে সরকারি দলের যে ধরনের স্টেটমেন্ট থাকে বাজেট নিয়ে, বিরোধী পক্ষ ঠিক বিপরীতমুখী একটা কথা, যেমন ধরেন শব্দগুলো আপনাকে বলি, যেটি উচ্চাভিলাষী, স্বপ্নবিলাসী, গতানুগতিক সরকারি দলের বাজেট। অপরদিকে সরকারি দলের যদি আপনি বাজেট বলেন তাহলে যেটি বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বাজেট তারা বলছে, এর ব্যাখ্যাটাও দিয়েছে। এবং নিরপেক্ষ থেকে সুশীল সমাজ বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকেও বেশ এবারকার আমার কাছে মনে হয়েছে বক্তব্যগুলো একটু ভিন্ন রকম। যেমন খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি বলেছেন যে চিন্তাশীল বাজেট, অর্থাৎ যে প্রেক্ষাপটে এই সরকার ক্ষমতায় এসেছে, একটা আকাশসম বললেও ভুল হবে না, সেই স্বপ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে, প্রত্যাশার বিশাল চাপ, আবার বাস্তবতায় অনেক রকম সংকটের মধ্য দিয়ে আমরা আছি। তো দুইটাকে আসলে মিশ্রণ করে বাজেট করাটা খুব কঠিন ছিল। সেই জায়গা থেকে মোটামুটিভাবে যারা বলছে যে বাস্তবায়ন কঠিন হলেও বাজেটটা হয়তো চিন্তার একটা ছাপ বা চিন্তাশীল বাজেট। আপনি কি বলেন? বাজেট বিরোধী দল যা বলছে, একটা বিষয় হচ্ছে কিছু বিরোধী দল তো খুবই তথাকথিত কথাবার্তা বলেন, কারণ তারা আসলে তাদের অর্থনৈতিক যে ফিলোসফি, দর্শন, তাদের একই দর্শন। আমি তো মনে করি এই বাজেটেও আমাদের দীর্ঘদিন ধরে যে IMF-এর কাঠামোর মধ্যে যে একটা বাজেট দেওয়া, সেটার ছাপ আছে, এবং তার বাইরে আসলে আমাদের কোনো সুযোগ বা এখন পর্যন্ত যেতে পারেনি। মুক্তিযুদ্ধের পর একবার চেষ্টা করেছিলেন তাজউদ্দিন সাহেব, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা দেখি আমাদের বাজেটের ধারাবাহিকতা এখন পর্যন্ত হচ্ছে IMF-এর যে কাঠামো সেটার মধ্যেই থাকে। ফলে এই বাজেটের যে বিষয়গুলো আছে সেই বিষয়টা হচ্ছে এটা আসলেই একটা বিরাট বাজেট। দেখে আপনি একটু চমকপ্রদ হবেন যে এটা বিরাট বাজেট। আসলে বাজেটে আছে কি? বাজেটে প্রায় 9.5 লক্ষ কোটি টাকার বাজেট। সেইখানে আপনার বাজেটে একেবারে নির্ধারিত কি দেওয়া আছে, 1,27,000 কোটি টাকা হচ্ছে আপনার যে ঋণ, আগের ঋণ ছিল, এই ঋণ পরিশোধ করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। বাজেটে একটা জিনিসই বাধ্যতামূলক, সেটা হলো এই ঋণ পরিশোধ করা। আর বাজেটে আর যত সব পরিকল্পনা করা হয়েছে, আপনি যাই দেখেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেইটা হলো বাজেট, কিভাবে বাজেটটা আমাদের আসবে। যেমন আমাদের রাজস্ব আয় থেকে বলা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা আসবে। তো সেটা মূলত সেখান থেকেই আসবে, মূলত সেটা আসবে। আর বাকি যেটা ঘাটতি সেটা আবার বৈদেশিক ঋণ, এবং সেটা আবারও হচ্ছে ব্যাংক থেকে ঋণ হবে। এবং ব্যাংকগুলোর অবস্থা আমরা জানি কি, বঙ্গুর অবস্থা, ব্যাংকে যে টাকা ছিল সেটা অলরেডি শেষ। এবং আপনারা সবাই জানি এটা, আমরা বাংলাদেশে বিনিয়োগের কথা বলছি, সেখানে সরকার যদি ব্যাংক থেকে টাকা নেয় তাহলে আবার নতুন করে হচ্ছে ব্যাংক শুধু টাকা চাপায় ব্যাংকগুলোকে কোনো রকম বাঁচিয়ে রাখছে, এবং ব্যাংকগুলোর অবস্থা আমরা সবাই জানি কম বেশি। ফলে এরকম একটা বিশাল আকৃতির বাজেট দেখলে আপনি মনে হবে যে হ্যাঁ, এটা স্বাস্থ্য খাতে বরাদ্দ আছে, এটা শিক্ষা খাতে বরাদ্দ আছে। যদিও শিক্ষা খাতের সামরিক প্রশিক্ষণ এখানে যুক্ত হয়েছে, সামরিক খাতের আলাদা বরাদ্দ আছে, কিন্তু সামরিক খাতের প্রশিক্ষণটা কিন্তু শিক্ষা খাতে নিয়ে আসছে, বরাদ্দ আছে, সেটা আপনি দেখতে পাবেন। জনপ্রশাসনের সবচেয়ে বেশি বরাদ্দ, এবং তারপরে হচ্ছে এই যে ঋণ শোধ করতে হবে, তো এটা একদম বাধ্যতামূলক। ফলে পরিচালন ব্যয় কিন্তু এটি আসলে বাইরে যাওয়ার উপায় নাই, কিন্তু সেইটার চেয়ে বড় কথা ঋণটা যেটা পরিশোধের জায়গাটা সেটা। এবং আপনি এই বাজেট থেকে যে জায়গাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, বেসিক জায়গাগুলো যদি আপনি বাজেট থেকে প্রশ্ন করেন, কর্মসংস্থানের ক্ষেত্রে এই বাজেট আসলে কি উদ্যোগ নিয়েছে সেই জায়গাগুলো দেখেন, একেবারে মানে স্পষ্টভাবে কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। এবং এই বাজেটে যদি আপনি বলেন যে মূল্যস্ফীতি, যে মূল্যস্ফীতি যাতা করলে একদম একটা শ্রমজীবী মানুষ থেকে একটা মধ্যবিত্ত মানুষও পড়ে গেছে, যে 7.5% মূল্যস্ফীতি দেখানো হয়েছে, সেই মূল্যস্ফীতি থেকে কিভাবে দেশকে উদ্ধার করবে সেই বিষয়ে কিন্তু কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা এখানে নাই। ফলে বাজেট একটা বিরাট অঙ্কের বাজেট হয়েছে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বাজেটের কথা আমরা ধাপে ধাপে সবগুলো জায়গায় যাবার চেষ্টা করবো। আমি যে প্রশ্নটা শুরুতে করেছিলাম, এবং এবারে কিন্তু প্রধান বিরোধী দল তারাও একটা ছায়া বাজেট দিয়েছে, বিকল্প বাজেট বলেছে, এনসিপি একটি ছায়া বাজেট দিয়েছে, এবং সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনাদের জায়গা থেকেও একটা বিশ্লেষণের জায়গা আছে। মানে এই যে রাজনৈতিকভাবে মানে সহযোগিতার একটা জায়গাও তো দরকার। আপনি শুধুমাত্র বাণী বা বিবৃতি একটা দিয়ে দিলেন, মানে এই প্রবণতাটাকে আপনি কিভাবে দেখেন? মানে খাতোয়ারি আলোচনা তো আমি যেতেই চাই। ছায়া বাজেট তো আর খুব বেশি প্রভাব ফেলবে ব্যাপারটা এরকম না।
আলটিমেটলি আমি বলতে চাই জামাতে ইসলাম বা এনসিপির অর্থনৈতিক ইয়াটা কি, মতাদর্শ মানে ফিলসফিটা কি, এরা কিন্তু নিউ লিবারেল অর্থনীতিরই একটা প্রতিফলন হচ্ছে এদের রাজনৈতিক দল। ফলে এদের সাথে আমাদের যে অর্থনৈতিক কাঠামোগত চিন্তা, ইনারাও যখন বাজেট দিবে বা বাজেট ভাবনা ভাববে, ইনারাও কিন্তু বিশ্বব্যাংক বা IMF এর কোনো কাঠামোর বাইরে গিয়ে ভাবতে পারবে না। আমরা কিন্তু এটার বাইরে গিয়ে একটা মানে বাজেটের ভাবনা ভাবতে চাই। সহযোগিতা তো সেই নিশ্চয়ই ভাবনাটা করব। কি খুব ইউটোপিয়ান কিনা? হ্যাঁ, মানে IMF এর ইউটোপিয়ান হবে কেন? এটা কিন্তু সহজে আপনি শ্রমিকের ক্ষেত্রে বরাদ্দ কি, নারীর ক্ষেত্রে বরাদ্দ কি, শ্রমিকের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা কি, কর্মসংস্থান, আপনি বাজেটটা দেখেন, কর্মসংস্থানের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা কি এবং সেখানে কত টাকা বরাদ্দ হয়েছে, কর্মসংস্থান, উৎপাদন খাতে, উন্নয়ন খাতে যে বাজেটটা এখানে বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে উৎপাদন খাতে কতটুকু ব্যয় হবে। আপনি উৎপাদন প্রোডাক্টিভ খাতে যদি ব্যয় না করতে পারেন, এই বাজেট থেকে তো আপনি লাভ কিছু করতে পারবেন না। ফলে বা বাস্তবায়নের একটা চ্যালেঞ্জও কিন্তু থেকে যাবে। বাজেটের ক্ষেত্রে তো আমাকে এটা বলতেই হবে, আপনি বিরাট করের বোঝা চাপায় দেবেন, কর আরো বিস্তৃত করলেন, ছোট ব্যবসায়ী সহ আরো অনেকের মধ্যে করটা বিস্তৃত করলেন এবং আপনি দেখেন 6,95,000 কোটি টাকা আপনার ট্যাক্স বলেন, শুল্ক বলেন, ব্যাট বলেন, এই জায়গা থেকে আপনার তুলে আনতে হবে। তাহলে এই চাপটা তো পড়বে জনগণের উপরে গিয়ে, জনগণের টাকা দিয়েই তো আপনি এই বাজেটটা করলেন, তো সেই বাজেটটা জনগণের স্বার্থে কতটুকু রাখছে সেইটা তো গভীরভাবে